হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর একটা কমন কাজ হলো গাছগুলোকে একটু যত্ন করা। প্রতিদিন সব গাছে পানি দেই না, যেই দিন যেই গাছের পানির প্রয়োজন হয় সেটা বুঝে আর দেওয়া হয়। ঘরের ভিতরে যেসব গাছগুলো হয় সেগুলোর প্রতি তো এক্সট্রা কেয়ার নিতে হয়। আর আমার বেশিরভাগ গাছই কিন্তু আমি পানির মধ্যে লাগিয়েছি। আমার কাছে এটা অনেক ইজি মনে হয় মেনটেন করা। তো কিছুদিন আগে আমার বাসায় একটা ভাই আর ভাবি এসেছিলেন। ভাই ভাবিকে বলছিলেন যে শুধু তোমার গাছই মরে যায়, দেখো ভাবির বাসার গাছগুলো কত সুন্দর হয়ে আছে, ভাবির গাছগুলো তো মরছে না। তো ভাই যেটা ভাবছে আসলে সেরকম না, আমারও কিন্তু অনেক গাছ মরে গিয়েছে, আমি আবার কিনেছি। আমি ওই ঘরের ভিতরে যেসব গাছ রাখি সেসব গাছ কেনার আগে আমি একটা কথা মাথায় রাখি যে গাছটা আসলে ঘরের মধ্যে কতটুকু ভালো থাকবে। যদিও ইনডোর প্লান্ট বলা হয়, তারপরেও কিন্তু গাছকে কিছুদিন পর পর বারান্দায় বা হালকা রোদের মধ্যে রাখতে হয়, এতে করে গাছ অনেক বেশি ভালো থাকে। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে বারান্দায় রাখার, এতে করে গাছগুলো অনেক বেশি ভালো থাকে। আর ইনডোর প্লান্টসের মধ্যে আমার সবথেকে পছন্দের গাছ হচ্ছে এই মানি প্লান্ট গাছ। এগুলোকে এত ইজি মেনটেন করা, এদেরকে মানে খুব সহজেই টিকিয়ে রাখা যায়। এখন যেহেতু রমজান মাস চলছে, তো রমজান মাসে তো এমনিতেই বাসায় অনেক বেশি কাজ থাকে। সেসব কাজের ফাঁকে ফাঁকেও চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। এই ফলগুলোকে কারা কারা চেনেন আপুরা বা ভাইয়ারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন? আমাদের অঞ্চলে তো এই ফলটিকে বলা হয় বেলম্ব। এটা এক ধরনের টক জাতীয় ফল, তবে এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না করে খাওয়া যায়, ছোট মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আমরা এই টক ফলটাকে ছোট মাছ দিয়ে কিংবা টক রান্না করে খাই। আপনারা কারা কিভাবে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এমন একটা রান্না করব যেটা আমি এর আগে কখনোই রান্না করিনি কিংবা খাইনি, জানি না এটা খেতে কেমন। তো কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। জীবনে প্রথমবার এই সয়াবিনগুলোকে রান্না করব, জানি না এর টেস্ট কেমন। তো প্রথমে এই সয়াবিনগুলোকে 1 মিনিটের মতো গরম পানিতে ফুটিয়ে নিব। বাজার করতে গিয়ে যখন এই সয়াবিনের প্যাকেটটা আমার চোখের সামনে পড়লো, তখন মনে হলো যে একটু নিয়ে ট্রাই করে দেখি যে এটা খেতে কেমন। জানি না ভালো লাগবে কিনা, তারপরও রান্না করছি। 1 মিনিটের মতো আমি এই সয়াবিনগুলোকে চুলাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি।
এই সয়াবিনগুলো শুকনো বড়ির মতো ছিল, কিন্তু পানিতে সিদ্ধ করার পরে এগুলো পানি খেয়ে অনেক বেশি ফুলে গিয়েছে। তার জন্য ভালো মতো চিপে পানিগুলোকে বের করে নিতে হয়েছে। তারপরেই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। তারপর একই পাত্রে আবার কিছুটা তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি, তারপর এই গরম মশলাগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিব। সয়াবিনগুলো পাত্রে দেওয়ার আগে ভালো মতো সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো যাই হোক, সয়াবিনগুলোকে দিয়ে আমি আবার সুন্দর মতো একটু ভেজে নিয়েছিলাম। তারপর কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে প্রায় বিকাল হয়ে এসেছে, সেই জন্য আমি ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। এবারের রোজায় আমরা খুব একটা ভাজা পোড়া খাচ্ছি না, আমরা হেলদি ইফতার করার চেষ্টা করছি। এবার ভাজা পোড়া না খাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের বাসায় গ্যাস থাকছে না। যখনই ইফতারের টাইম হচ্ছে, মানে যখন পেঁয়াজি আলুর চপ এসব ভাজা হয়, তখনই আর কি বাসায় কোনো গ্যাস থাকে না। আর থাকলেও এত সামান্য পরিমাণে থাকে, যেটা দিয়ে আসলে কোনো অবস্থাতেই ভাজা যাবে না। তো সব কিছু চিন্তা করে দেখলাম যে ভাজা পোড়া খাওয়ার থেকে কিংবা গ্যাসের সাথে যুদ্ধ করার থেকে এরকম শর্টকাট হেলদি কিছু খাওয়াই ভালো। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। যেসব আপুরা নিয়মিত আমার ব্লগে কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে করে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আমি সাধ্যমতো চেষ্টা করি যেন একটা সুন্দর ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি এই ব্লগিং চ্যানেল খোলার পর থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনার কোনো পরিচিত ব্যক্তিরাই কিন্তু আপনার এই ব্লগ দেখবে না। সো আমি আমার কিছু পরিচিত কাছের মানুষদেরকে বলেছিলাম যে এটা আমার চ্যানেল, আপনারা চাইলে আমার ব্লগ দেখতে পারেন। আমি তাদেরকে ইনভাইট করেছিলাম, তো তারা আমাকে বলেছিল যে দেখবে। তো প্রথম তারা আমার ব্লগ দেখলেও তারা কিন্তু এখন কেউই আর আমার ব্লগ দেখে না। তো এর থেকে আমি বুঝতে পারলাম যে পরিচিতরা কখনোই আপনাদের ব্লগ দেখবে না। সো পরিচিতদেরকে কখনো রিকোয়েস্ট করাটা ঠিক না। আর এই জিনিসটা যদি আমি আরও আগে থেকে জানতাম, তাহলে কখনোই তাদেরকে আমি রিকোয়েস্ট করতাম না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কিংবা আমার ব্লগ দেখার জন্য। তো যাই হোক, মানুষ তো সময় থেকেই শিক্ষা নেয়, তো আমিও শিখেছি। জীবনের যে কোনো ক্রাইসিসেও সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধু কারা, সেটা খুব ভালো মতোই বোঝা যায়। ক্রাইসিস না হলে আর কি এগুলো ভালো মতো বোঝা যায় না, এটা কম বেশি আমরা সবাই জানি। তারপরেও আমরা আশেপাশে কিছু এমন মানুষকে বিশ্বাস করে ফেলি, যাদেরকে আসলে বিশ্বাস করা আমাদের একদমই উচিত হয় না। আমার আগামী দিনের ব্লগগুলোকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।